ওকে, তো এবার আমি লাস্ট দিনে একটা আলোচনা করছিলাম, জাস্ট সেই আলোচনাটাকে একটু কন্টিনিউ করি। আমি একটা রেজাল্ট আমি বলেছিলাম, জাস্ট একবার লিখে রাখছি আমি। ই স্কোয়ার ওয়াই এক্স এর ফর্মুলা কি? এইটা হচ্ছে ই স্কোয়ার ওয়াই এক্স এর ফর্মুলা। দিস ইজ দি জেনারেল মেজার অফ কোরিলেশন বা কোরিলেশন রেশিও। ওকে, আর আর স্কোয়ারের ফর্মুলা কি ইন দ্য কনটেক্সট অফ অ্যারে ডেটা? আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এরকম, নিচটা সেম। হোয়াট ইজ ক্যাপিটাল ওয়াই আই? ক্যাপিটাল ওয়াই আই হচ্ছে আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স আই। দ্যাট ইজ দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই বেসড অন এক্স আই বেসড অন আ লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। আর এই ওয়াই আই বারটা কি? দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই বেসড অন এক্স আই ওয়ার দিস ওয়াই আই বার ইজ দি অ্যারে মিন। তফাৎটা কোথায়? আর স্কোয়ারের জন্য আমাদের একটা নির্দিষ্ট অ্যাজাম্পশন কাজ করছে কি, যে আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মডেলকে অ্যাজিউম করেছি, কিন্তু অ্যারিমিন নিয়ে কাজ করার জন্য আমাদের এরকম কোনো নির্দিষ্ট অ্যাজাম্পশন করতে হয় না। সেই জন্যেই আন্ডার এনি সার্কামস্টান্সেস ই স্কোয়ার ওয়াই এক্স measures amount of any functional terms between x and y, কিন্তু r স্কোয়ার কি মাপে? অ্যামাউন্ট অফ লিনিয়ারিটি বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। সো এইটা অনেক স্ট্রঙ্গার একটা মেজার অফ কোরিলেশন, আর এটা জাস্ট একটা স্পেসিফিক কেস, জাস্ট লিনিয়ারিটি কেস, সেটাকে মাপার জন্য একটা মেজারমেন্ট। ঠিক আছে? সো ই স্কোয়ার বাই এক্স ইজ ডেফিনেটলি ফার মোর সুপিরিয়র ওভার আর স্কোয়ার। এবার একটা রেজাল্ট আমরা আগের দিন করেছিলাম, এবং আমরা কয়েকটা বেসিক ভ্যালু বসিয়ে সেইগুলোকে ইন্টারপ্রেট করেছিলাম। যেমন কি, ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু জিরো মানে কি? ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু জিরো মানে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো ফাংশনাল সম্পর্ক নেই অ্যাবসলিউটলি। আর ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু ওয়ান মানে কি? দুটো ভেরিয়েবলের মধ্যে একটা পারফেক্ট ফাংশনাল সম্পর্ক আছে। ঠিক আছে? সেই ফাংশনাল সম্পর্কটা যা ইচ্ছে হতে পারে, লিনিয়ার, কার্ভিলিনিয়ার, সাইনোসয়েডাল, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল, হোয়াট এভার ইটস মে বি, বাট একটা পারফেক্ট ফাংশনাল সম্পর্ক আছে। ঠিক আছে? আচ্ছা, এইবারে একটা বিখ্যাত কেস নিয়ে আমি একটু আলোচনা করছি। কোন কেসে ই স্কোয়ার ওয়াই এক্স বিকামস আর স্কোয়ার? যদি আমি ই স্কোয়ার ওয়াই এক্স আর আর স্কোয়ারের মধ্যে কম্পারিজন করি, নিচটা সেম, এরও যা নিচ এরও তাই নিচ, উপরটা আলাদা, তাহলে কম্পারিজন করলে কি আসবে? This will be same as this. ওকে, হলো? এইবার কেউ কি আমাকে বলতে পারবি এই দুটোকে ট্যালি করলে কি আসবে? এরও গায়ে একটা এনআই আছে, এরও গায়ে একটা আছে এনআই। একেও আমি সাবট্রাক্ট করেছি ফ্রম ওয়াই বার, একেও সাবট্রাক্ট করেছি ফ্রম ওয়াই বার। এরও মাথায় স্কোয়ার নিয়েছি, এরও মাথায় স্কোয়ার নিয়েছি, তাহলে কম্পারিজন করলে কি আসবে? স্মল ওয়াই আই বার সমান ক্যাপিটাল ওয়াই আই। এক্স্যাক্টলি।
ক্যাপিটাল ওয়াই আই আর ওয়াই আই বার সেম আসবে। এইটা সেম আসার তাৎপর্যটা কি? ক্যাপিটাল ওয়াই আই হচ্ছে দ্য লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। ক্যাপিটাল ওয়াই আইটা হচ্ছে দ্য লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, আর ওয়াই আই বারটা হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর অফ y on x। এইবার দুটোকে ট্যালি কর। আমি বললাম a ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু টপার অফ দ্য ক্লাস, তাহলে a ইকুয়াল টু কি হবে? লজিক্যাল সম্পর্ক ছোটবেলার লোকে করতো, a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু দ্য টপার অফ দ্য ক্লাস, তাহলে a এর র্যাঙ্ক কত ক্লাসে? 1। এইবার খেয়াল কর, ওয়াই আই বার হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর অফ y on x, ক্যাপিটাল ওয়াই আইটা হচ্ছে দ্য লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। আবার একটু আগেই বলেছি আমি ওয়াই আই যা ওয়াই আই বার সেম, তার মানে কি বলতে পারবো? দ্যাট ইজ দ্য বেস্ট প্রেডিক্টর of y on x is the linear regression equation। দেখ এই স্টেটমেন্টটার সঙ্গে সহমত কিনা। ক্যাপিটাল ওয়াই আই যদি হয়ে যায় সেম অ্যাজ ওয়াই আই বার, তার মানে কি? তার মানে the best predictor yi bar is same as the linear regression equation. That means linear regression equation of y on x is actually the best predictor. এটাই হচ্ছে e square yx equal to r square এর তাৎপর্য। তাহলে e square yx যদি r square এর থেকে দূরে চলে যায় তার মানে কি? এর একটা নাম আছে এই মেজারটার, এর নাম হচ্ছে d square yx। e square yx ইন জেনারেল r square এর থেকে বড়। সমান মানে আমরা কি পেয়েছি? সমান মানে আমরা পেয়েছি হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর ইজ আ লিনিয়ার প্রেডিক্টর, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে একটা লিনিয়ার সম্পর্ক রয়েছে, খুব প্রিডমিনেন্টলি রয়েছে। সেই জন্যই তো লিনিয়ার রিগ্রেশন দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে একটা খুব স্ট্রং রিগ্রেশন ইকুয়েশন আমি ডেভেলপ করতে পেরেছি। এইবার গন্ডগোলটা কি? স্কোয়ার ওয়াই এক্স যদি আর স্কোয়ার থেকে বড় হয়ে যায়, সমান নেই আর, অর্থাৎ যদি এই গ্যাপটা বড় হতে থাকে, তার মানে কি? দিস ইন্ডিকেটস the departure from linearity। ঠিক আছে, একদম ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু আর স্কোয়ার মানে একটা স্ট্রং লিনিয়ার সম্পর্ক আছে বিটুইন এক্স এন্ড ওয়াই। তার কারণ কি? তখন লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনটা হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর। কিন্তু যত আমি স্কোয়ার ওয়াই এক্স আর আর স্কোয়ারের গ্যাপটা বাড়িয়ে দেবো, তার মানে ক্রমান্বয়ে আমি লিনিয়ারিটির যে অ্যাসপেক্ট সেখান থেকে ডিভিয়েট করে চলে যাব। এবার আমার নোটটা দেখ, একটা বিখ্যাত রেজাল্ট আছে যেটা পরীক্ষাতেও দেয়। ই স্কোয়ার ওয়াই এক্স মাইনাস আর স্কোয়ারের গ্যাপটাকে বলি আমি ডি স্কোয়ার ওয়াই এক্স। সেইটার একটা ফর্ম আমি কিন্তু বার করেছি, এই যে অনেক পরিশ্রম করে একটা ফর্ম বেরিয়েছে। পরীক্ষায় কিন্তু বলবে ডেরাইভ ডি স্কোয়ার বাই এক্স, তখন কিন্তু এই পুরো ফর্মটা করে দেখাতে হবে। ঠিক আছে,
এমনি এমনি আমি ডেসক্রিপটিভটা পড়াচ্ছি না, ছেড়ে দিলে পরীক্ষার দিন যতই টুকলি পরীক্ষা হোক না কেন বুঝতেই পারবি না কোথায় কি আছে, স্পট করতে পারবি না। এই যে ডি স্কোয়ার ওয়াই এক্স এর একটা নির্দিষ্ট এক্সপ্রেশন কিন্তু আমরা বার করে রেখেছি। ডি স্কোয়ার ওয়াই এক্স জিরো কখন? যদি ক্যাপিটাল ওয়াই আই হয়ে যায় ওয়াই আই বার। ডি স্কোয়ার ওয়াই এক্স জিরো মানে কি? ই স্কোয়ার ওয়াই এক্স মাইনাস আর স্কোয়ার। এই গ্যাপটা জিরো মানে কি? দ্য বেস্ট প্রেডিক্টর ইজ entirely linear, but for a larger value of d square by x suggest a deviation from linearity. Okay, that's it. এবার আমরা একটা স্পেশালাইজ কেস করছি। e square yx equal to r square equal to 1. e square yx equal to 1 মানে কি? x আর y they are perfectly functionally related. আবার r square equal to 1 মানে কি? they are perfectly linearly related. তার মানে কি? দুটো স্টেটমেন্টকে জুড়ছি, x আর y আর পারফেক্টলি ফাংশনালি কানেক্টেড অ্যান্ড ফাংশনটার কি নেচার হবে? একদম এক্স্যাক্টলি একটা লিনিয়ার ফাংশন হবে। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রিমার্ক। দেন এইটা ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 আর আর স্কোয়ার ইকুয়াল টু 0। ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 মানে কি? x আর y they are functionally related perfectly. r square equal to 0 মানে কি? x আর y they are non-linearly related. এইবার দুটো স্টেটমেন্টকে জুড়ছি, এইটার মানে পারফেক্টলি একটা ফাংশনাল ফর্ম আছে ওদের মধ্যে, আর r square equal to 0 মানে কি? ওদের মধ্যে আর যাই ফাংশনাল ফর্ম থাক সেটা কিন্তু ডেফিনেটলি নন লিনিয়ার হবে। এই যে the variables x আর y are perfectly functionally connected but the function is purely non-linear. এইবার ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু 0 এটা বললাম। এইবার উল্টোটা, আর স্কোয়ার ইকুয়াল টু 1 ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 0 অসম্ভব, ভুল। কেন? মানে ই স্কোয়ার ওয়াই এক্স সবসময় আর স্কোয়ারের থেকে বড়। ম্যাথামেটিক্যালি তো ভুল বটেই, লজিক্যালিও ভুল। কেন? ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 0 মানে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো ফাংশনাল ফর্ম নেই। আর স্কোয়ার ইকুয়াল টু 1 মানে ওদের মধ্যে একটা পারফেক্ট লিনিয়ার সম্পর্ক আছে। সেলফ কন্ট্রাডিক্টরি কথা। আমার কোনো পুঁথিগত ডিগ্রি নেই, আমি পিএইচডি করেছি, সম্ভব নয় তো। পিএইচডি করার জন্য আমাকে 10, 12 ব্যাচেলার্স মাস্টার্স করে পিএইচডি করতে হবে, ঠিক আছে? সেই জন্য ফাংশনাল কোনো ফর্ম নেই, সেটা যখনই ক্লিয়ারলি ইন্ডিকেট হয়ে যাচ্ছে তখন আর এটা বলে লাভ নেই যে ওদের মধ্যে একটা কোনো পারফেক্ট লিনিয়ার সম্পর্ক আছে। ওকে, এইবার ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু আর পি স্কোয়ার মানে কি? একই রকমের যুক্তি। ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু আর স্কোয়ার মানে ছিল হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর হচ্ছে লিনিয়ার প্রেডিক্টর। আর পি স্কোয়ার ইন্ডিকেটস দুটো ভেরিয়েবলের মধ্যে কতটা pth ডিগ্রি পলিনোমিয়াল সম্পর্ক আছে। এবার যদি আর পি স্কোয়ারটা হয়ে যায় এক্স্যাক্টলি ইকুয়াল টু ই স্কোয়ার ওয়াই এক্স, তার মানে কি? দ্য বেস্ট প্রেডিক্টর অফ y on x is a pth degree polynomial in x. একদম একই যুক্তি, সেম যুক্তি। আর এটার মানে কি? ই স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 আর আর পি স্কোয়ার ইকুয়াল টু 0 মানে কি? আর পি স্কোয়ার ইকুয়াল টু 0 মানে দুটো ভেরিয়েবলের মধ্যে আর যাই থাক কোনো pth ডিগ্রি পলিনোমিয়াল সম্পর্ক নেই। আর ই স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 মানে কি? দুটো ভেরিয়েবলের মধ্যে একটা পারফেক্ট ফাংশনাল সম্পর্ক আছে। এবার দুটোকে জুড়ছি, এক্স আর ওয়াই এর মধ্যে পারফেক্ট ফাংশনাল সম্পর্ক রয়েছে, কিন্তু ওই ফাংশনটা আর যাই হোক কোনো pth ডিগ্রি পলিনোমিয়াল নয়। সো প্রতিটা কেসকে আমি কিন্তু ইন্টারপ্রেট করে দিলাম। ওকে, এইবার আমরা চলে আসছি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টে, যেটা পরীক্ষায় খুবই আসে। আর তার সঙ্গে আছে
কেন্ডালস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাও পরীক্ষায় খুবই ফ্রিকুয়েন্টলি আসে। আগে বুঝতে হবে হোয়াট ইজ মেন বাই র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। দেখা যাক। দুজন জাজ আছে, জাজ এ আর জাজ বি। জাজ এ এটা হচ্ছে পার্টিসিপেন্ট, টোটাল 3 জন পার্টিসিপেন্ট আছে। জাজ এ প্রথম যে পার্টিসিপেন্ট তাকে র্যাঙ্কিং দিয়েছে 4, জাজ বি দিয়েছে হচ্ছে 2। জাজ এ সেকেন্ড যে পার্টিসিপেন্ট তাকে র্যাঙ্কিং দিয়েছে হচ্ছে ফার্স্ট, জাজ বি দিয়েছে হচ্ছে লাস্ট। থার্ড জনকে জাজে দিয়েছে র্যাঙ্কিং হচ্ছে 10, থার্ড জনকে জাজ বি দিয়েছে র্যাঙ্কিং হচ্ছে 18, অ্যান্ড সো অন। আমার প্রশ্ন, do the judges agree or disagree? কখন বলতে পারবো? যেমন ইন্ডিয়ান আইডল ফাইডল, এগুলো খুব কমনলি হয়, স্ক্রিপ্টেড প্লট। 3 জন জাজ, একজন বললো অসাধারণ, একজন বললো মাইন্ড ব্লোয়িং, একজন বললো আজকে আমার এই পারফরমেন্স একদম ভালো লাগেনি, দিয়ে একজনের সঙ্গে সবার বাওয়াল লেগে গেল। এগুলো স্ক্রিপ্টেড শোতে খুবই কমনলি ঘটে। স্ট্যাটিস্টিক্সে আমরা সব কিছুকে নিউমেরিক্যাল জাজমেন্ট করব, ওসব ঝগড়াঝাটি কোনো স্থান নেই। 2 জন জাজ স্কোর দিয়েছে, র্যাঙ্কিং দিয়েছে, পাত হিসেব করবো যে ওদের মধ্যে এগ্রিমেন্ট আছে কি নেই। এগ্রিমেন্ট থাকলে একটা উত্তর পাবো, এগ্রিমেন্ট না থাকলে একটা উত্তর পাবো। কখন এগ্রিমেন্ট থাকবে না? এগ্রিমেন্ট থাকবে না তখন যখন প্রথম জাজটা এমন একটা র্যাঙ্কিং দেবে, সেকেন্ড জাজ তার এন্টায়ারলি উল্টো র্যাঙ্কিং দেবে পুরোপুরি। ঠিক আছে? তখন কি বলবো? যে ওদের মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই। কখন আছে এগ্রিমেন্ট? প্রথম জাজ যাকে ফার্স্ট বানাচ্ছে, সেকেন্ড জাজ তাকেই মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড বানাচ্ছে। তার মানে কি জাজের মধ্যে মোটামুটি একটা এগ্রিমেন্টের জায়গা আছে। ওকে, সেইটাকে আমরা অ্যাচিভ করব থ্রু দুটো মেজারের থ্রুতে। একটা হচ্ছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর আরেকটা হচ্ছে কেন্ডালস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। দেখা যাক। তো জাজগুলো এনজন ইন্ডিভিজুয়ালকে র্যাঙ্কিং দিয়েছে। ঠিক আছে? প্রথম যে ইন্ডিভিজুয়াল তাকে প্রথম জাজ র্যাঙ্ক দিয়েছে U1, সেকেন্ড জাজ র্যাঙ্ক দিয়েছে V1। সেকেন্ড যে ইন্ডিভিজুয়াল তাকে প্রথম জাজ র্যাঙ্ক দিয়েছে U2, সেকেন্ড জাজ র্যাঙ্ক দিয়েছে V2। এই করতে করতে যে nth ইন্ডিভিজুয়াল তাকে প্রথম জাজ র্যাঙ্ক দিয়েছে UN, সেকেন্ড জাজ র্যাঙ্ক দিয়েছে VN। ওকে, এইবার আমরা ধরে নিচ্ছি র্যাঙ্কিং এর মধ্যে কোনো টাই নেই, সুবিধা। ওকে, আমরা ধরে নিচ্ছি র্যাঙ্কিং গুলো যেভাবে অ্যাসাইন করা হয়েছে তাতে কোনো টাই কিন্তু অকার করেনি। ওকে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই টাইড র্যাঙ্ক মানে কি? ধরা যাক সুনেহা, সৌমি আর অর্ণব। সৌমির স্কোর 20, সুনেহার স্কোর 20, অর্ণবের স্কোর 23।
অর্ণব নয় 1 নম্বর র্যাঙ্কে আছে, 2তে কিন্তু 2জন বসে আছে। ইটস আ ট্রাবল। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? টাইড র্যাঙ্কের কেস। সেই টাই থাকলে কি করব এটা আমরা পরে আলোচনায় দেখছি। এখন আমরা দেখছি আপাতত কোনো টাই নেই ধরে এগোবো। আচ্ছা, প্রথম কথা, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কোনো নতুন ফর্মুলা নয়। বলা হচ্ছে এই যে র্যাঙ্কগুলো দিয়েছে সেই র্যাঙ্কগুলোর মধ্যে পাতি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করে যে উত্তরটা পাবো তাকে আমরা বলবো র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। বিকজ লুক অ্যাট দিস, all the ranks are in a paired data position. That's the first pair, U1 V1. That's the second pair, U2 V2. That's the nth pair, UN Vn. ওকে হলো? আচ্ছা, তো এই পেয়ার ডেটাগুলোকে নিয়ে যদি আমি পাতি কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করি, দেন আমি একদম ক্লিয়ারলি অ্যান্সার পেয়ে যাব যে জাজ 1 আর জাজ 2 মধ্যে কতটা এগ্রিমেন্ট আছে। যদি এই আর এ ভ্যালুটা হয় গ্রেটার দ্যান 0, দেন দুটো জাজ মোটামুটি পজিটিভলি এগ্রিমেন্ট দিচ্ছে। যদি আর এর ভ্যালু হয় লেস দ্যান 0, তার মানে দুটো জাজ নেগেটিভলি একটা এগ্রি করছে, মানে খুব একটা এগ্রি করছে না। আর যদি আর এর ভ্যালু হয় 0 একদম, দেন কি হবে? দেন দুটো জাজের মধ্যে কোনো সম্পর্কই নেই, কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো সম্পর্কই নেই, একদম সেম আইডিয়া। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কোনো নতুন কোরিলেশন কোএফিসিয়েন্ট নয়, এক্সিস্টিং যে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে সেটাই ফর্মুলা। জাস্ট ফর্মুলাতে কি দুটো র্যাঙ্ককে আমি ইউজ করছি জাস্ট অ্যাজ মাই টু ভেরিয়েবলস, দ্যাটস ইট। ওকে, আর কোনো তফাৎ নেই। আচ্ছা, এইবার এই ফর্মুলাটাকে জাস্ট আমি সিম্পলিফাই করতে পারি। কি করে করব? কোভ্যারিয়েন্স অফ ইউভিতে আমি যাচ্ছি, তার আগে আমি একটু ইউ বার কত বলি। ইউ বার মানে কি? প্রথম সেট অফ যে র্যাঙ্ক তাদের মিন। প্রথম সেটে এন জন আছে, এন জনকে আমি এনখানা র্যাঙ্ক অ্যাসাইন করেছি। এনখানা র্যাঙ্ক কি কি? 1 to up to n। 4 জন গড়ে আছে, তার 4 জনকে 4টে র্যাঙ্ক দেবো, কোনো টাই নেই, মাথায় রাখতে হবে। 4 জনকে 4টে র্যাঙ্ক অ্যাসাইন করছি, কোনো টাই নেই। তার মানে কি? তার মানে কেউ 1 পাবে, কেউ 2 পাবে, কেউ 3 পাবে, কেউ 4 পাবে। তাহলে প্রথম এন জনকে আমি এনখানা র্যাঙ্ক অ্যাসাইন করছি, র্যাঙ্কগুলো কি হবে? 1 2 3 4 up to n। তাহলে র্যাঙ্কের সাম মানে কি? 1 2 প্লাস n, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম। ইউ বার মানে কি? নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করছি n দিয়ে, তাহলে কত হয়ে গেল? n প্লাস 1/2। যা আমার ইউ বার তাই কিন্তু আমার সেম ভি বার, একদম সেম। ঠিক আছে? তাহলে ভেরিয়েন্স অফ ইউ কত হবে? ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারের ভেরিয়েন্সের যা ফর্মুলা তাই। এই ফর্মুলাটা কিন্তু আমরা আগে যখন ডিসপারশন পড়েছিলাম তখন কিন্তু এটা করেছিলাম, আশা করি মনে আছে। এই অঙ্কটা এই নোটসেই রয়েছে। প্রথম n খানা ন্যাচারাল নাম্বারের ভেরিয়েন্স কত? n স্কোয়ার মাইনাস 1/12, এটা আমরা প্রমাণ করেছিলাম। সো ভেরিয়েন্স অফ ইউ সেটাও ফার্স্ট n খানা ন্যাচারাল নাম্বারের ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ ভি সেটাও ফার্স্ট n খানা ন্যাচারাল নাম্বারের ভেরিয়েন্স। কত হচ্ছে? n স্কোয়ার মাইনাস 1/12 হলো। এইবার আমি একটা ডিআই বলে কোয়ান্টিটি ডিফাইন করলাম, ইউআই মাইনাস ভিআই করলাম। ডি বার কত হবে? ইউ বার মাইনাস ভি বার হবে। ঠিক আছে? ওকে, তাহলে ভেরিয়েন্স অফ ডি এর ফর্মুলা কি হবে? আমার কাছে এখন n খানা ডি আছে, কিন্তু u1 মাইনাস v1 হচ্ছে d1, u2 মাইনাস v2 হচ্ছে d2, un মাইনাস vn হচ্ছে dn। তাহলে সব কটাকে নিয়ে যদি ভেরিয়েন্স বার করি তাহলে সেই ভেরিয়েন্সের ফর্মুলা কি? 1/n সামেশন di স্কোয়ার মাইনাস ডি বার হোল স্কোয়ার। ডি বারটা অলরেডি 0 পেয়েছে, কেন? কারণ ডি বার মানে ইউ বার মাইনাস ভি বার, যা আমার ইউ বার তাই আমার ভি বার, সো ডি বারটা 0 হয়ে গেছে। তাহলে ভেরিয়েন্স অফ ডি কত? 1/n সামেশন di স্কোয়ার, রেখে দিলাম। আবার উল্টো দিকে ভেরিয়েন্স অফ ডি এর ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা কয়েকদিন আগেই প্রমাণ করেছি। ভেরিয়েন্স অফ ডি মানে কি? ভেরিয়েন্স অফ ইউ মাইনাস ভেরিয়েন্স অফ ভি, রাইট?
ভেরিয়েন্স অফ ইউ মাইনাস ভি এর ফর্মুলা আমরা কয়েকদিন আগে পড়েছিলাম, ভেরিয়েন্স অফ ইউ প্লাস ভেরিয়েন্স অফ ভি মাইনাস টু কোভেরিয়েন্স ইউভি। আশা করি মনে আছে, এইসব ফর্মুলা আমরা পড়েছি কয়েকদিন আগে এই ক্লাসে। ওকে, জাস্ট কারোর মনে না থাকলে একবার রিকল করে দিচ্ছি। ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই প্লাস টু কোভেরিয়েন্স এক্স ওয়াই। এখানে মাইনাস বসলে জাস্ট চেঞ্জ হবে এখানে, দ্যাটস ইট। ওকে, তাহলে ভেরিয়েন্স অফ ডি এর ফর্মুলা কি হচ্ছে? ভেরিয়েন্স অফ ইউ প্লাস ভেরিয়েন্স অফ ভি মাইনাস টু কোভেরিয়েন্স ইউভি। ওকে, এইবার ভেরিয়েন্স অফ ডিটাকে বসিয়ে দিয়েছি আমি, এই যে 1/n di স্কোয়ার। ভেরিয়েন্স অফ ইউ বসিয়ে দিলাম, ভেরিয়েন্স অফ ভি বসিয়ে দিলাম, আর মাইনাস টু কভ ইউভি জাস্ট রেখে দিলাম। এইবার আমি এখান থেকে কভ ইউভিকে আলাদা করে এক্সট্রাক্ট আউট করলাম, এখান থেকে একদম এই লাইনটা থেকে করলাম। করার পরে আমার লাস্ট কাজ কি? লুক অ্যাট দি ফর্মুলা ফর স্পিয়ারম্যানস র্যাঙ্ক। উপরে কভ ইউভিটাকে বসিয়ে দিলাম, নিচে স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ ইউ বসালাম, স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ ভি বসালাম। কত এলো? এইটা সিম্পলিফাই করলাম, চলে এলো। দিস ইজ দি ফর্মুলা ফর স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, একদম পাতি। এবার ইন্টারপ্রিটেশন কেসেস। যদি আর এর ভ্যালু +1 হয়ে যায়, তার মানে কি জাজেরা একদম পারফেক্ট এগ্রিমেন্টে যাবে। হোয়াট ইজ মেন বাই আ পারফেক্ট এগ্রিমেন্ট? আমি যাকে ফার্স্ট বলছি আরেকজন জাজ তাকেই ফার্স্ট বলবে, আমি যাকে সেকেন্ড বলছি আরেকজন জাজ তাকেই সেকেন্ড বলবে, আমি যাকে লাস্ট বলছি আরেকজন জাজ তাকেই লাস্ট বলবে। ওকে, উল্টো দিকে -1 মানে কি? আর এর ভ্যালু জাজেরা রয়েছে ইন পারফেক্ট ডিসএগ্রিমেন্ট, একদম উল্টো, একদম ইন্ডিয়ান আইডল স্ক্রিপ্টেড শো। আমি ফার্স্ট বলেছি, তোমার একজন জাজ কি বলবে? তুমি লাস্ট হয়েছো। আমি কাউকে সেকেন্ড বলেছি, তো আরেকজন জাজ কি বলবে? তুমি হচ্ছে সেকেন্ড লাস্ট। আমি বললাম তুমি হচ্ছে থার্ড, আরেকজন জাজ কি বলবে? তুমি হচ্ছে থার্ড লাস্ট। তারপরে কি হবে? সব অ্যানালিসিস বন্ধ করে দুজন জাজের মধ্যে হাতাহাতি, মারামারি, চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যাবে। ঠিক আছে, টিআরপি হাই। সো ইন্ডিয়ান আইডলটা এই মডেলে চলে। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে জাজেস আর আনরিলেটেড, আর এ হলো 0। একজন জাজ কি বলছে আরেকজন জাজের তাতে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, দুজন দু রকমের জাজমেন্ট করছে, কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এইবার আমরা বলবো স্পিয়ারম্যান র্যাঙ্কের টাইট কেস। জাস্ট 5 মিনিট ওয়েট। ওকে, এইবার আমি চলে আসছি হচ্ছে টাইট কেসে। এইটা একটু হালকা কঠিন। ঠিক আছে, দেখ একটু আগে আমি বলি হাউ টু ব্রেক দ্য টাই, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখ, হাউ টু ব্রেক আ টাই। প্রথমত টাই ব্রেক আমরা করতে চাইছি না, আমরা চাইছি একটা অন্য জিনিসকে ফর্মুলেট করতে। ধরা যায় একটা ক্লাস আছে, ক্লাসে একজন ফার্স্ট আর 3 জন আছে সেকেন্ড, তারপর লোকজন কত? থার্ড, ফোর্থ, ফিফথ এটসেট্রা। এইভাবে অনেক স্কুলের র্যাঙ্কিং দেওয়া হতো, কিন্তু এই র্যাঙ্কিং টেকনিক্যালি অন্যায্য। কার জন্য অন্যায্য? এই ফার্স্ট আর এই 3 জন যে সেকেন্ড হয়েছে তাদের জন্য অন্যায্য। তার কারণ কি? এই ছেলেটা মুফতে থার্ড র্যাঙ্ক নিয়ে বসে আছে, which is not desirable। হ্যাঁ কি না? 3 জন যদি ইকুয়াল নাম্বার পায়,
আর যদি হঠাৎ করে দেখি একজন কিচ্ছু না করে থার্ড র্যাঙ্কের একটা কোনো ট্রফি পাচ্ছে, খারাপ লাগবে হ্যাঁ কি না? একদম ফ্যাক্ট বল। অবশ্যই। এ তো থার্ড র্যাঙ্ক নয়, তালে গোলেও থার্ড র্যাঙ্কটা জাস্ট অ্যাসাইন্ড হয়ে গেছে। সো এইভাবে যে র্যাঙ্কিং দেওয়ার টেকনিক, সেটা ঠিক না। তাহলে কি করতে হবে? দেখ, যদি কোনো টাই না থাকতো দেন কি হতো? দেন হতো হচ্ছে 1, এ ফার্স্ট হতো, এ সেকেন্ড হতো, এ থার্ড হতো, এ ফোর্থ হতো, এ কি হতো? ফিফথ। কিন্তু সেকেন্ড, থার্ড আর ফোর্থের যেহেতু র্যাঙ্কটা সেম হয়ে গেছে বা মার্কসটা সেম হয়ে গেছে, তাই এ থার্ড হয়ে গেছিল। আমরা ফার্স্টকে ফার্স্টই রাখবো আর যে ফিফথ তাকে ফিফথই রাখবো। শুধু টায়ের যারা আছে তাদের র্যাঙ্কটা একটু বদলে দেবো। কি করব? আমরা 2 + 3 + 4 এই তিনটে সাম করলাম, 3 দিয়ে ডিভাইড করলাম। কত হচ্ছে? 3 আর 2 5 4 9, 3 আর 2 5 4 9, 9/3। কি করলাম? ফার্স্ট, তারপরে এই তিনজনকে আমি থার্ড 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 র্যাঙ্ক অ্যাসাইন করলাম, তারপরের জনকে আমি ফিফথ র্যাঙ্ক অ্যাসাইন করলাম, তারপরে যে ফোর্থ ছিল অ্যাপারেন্টলি তাকে আমি সিক্সথ, সেভেন্থ, ব্যাপারটা এইভাবে পুরো চেঞ্জ করে দিলাম। দেখ, এই র্যাঙ্কিং দেওয়ার প্রসিডিওরটা বোঝা গেল কিনা? আগে এইটা বল, তারপর বাকিটাতে আমি যাবো। না না স্যার, ঠিকঠাক বুঝতে পারলাম না এই জায়গাটা, আরেকটু বলবেন? হ্যাঁ স্যার। দেখ স্যার মাঝখানে স্যার 2 আর কোথায় গেল 2টা? ওটাই তো মজা, থাকবে না। আমি আবার বলছি একবার, দেখ ভালো করে। এটা হচ্ছে অরিজিনাল র্যাঙ্কিং। ফার্স্ট, তিনটে সেকেন্ড, তারপরে জোন থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সো অন। ঠিক আছে? এইবার আমি কি করছি? এই যে তিনটে সেকেন্ড হয়েছিল, আমি কি করছি? একদম এদের নিচে আমি ইন্ডেক্সিং করছি। 1 2 3 4 5 6 7 8 এটসেট্রা। এইবার অরিজিনালি যে থার্ড দেখাচ্ছিল সে কিন্তু অ্যাকচুয়ালি ফিফথ, হ্যাঁ কি না? এটা আগে বল, হ্যাঁ কি না? অরিজিনাল যে থার্ড সে অ্যাকচুয়ালি ফিফথ, হ্যাঁ কি না? হ্যাঁ। রাইট? এইবার মাঝের তিনজনের কমন র্যাঙ্ক আছে 2 2 2। এইটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি। কি করছি আমি? ওদের অরিজিনাল অর্ডারিংটা নিচ্ছি আমি, 2 3 4 সাম করছি, 3 দিয়ে ভাগ করলাম। কেন 3 দিয়ে? কারণ এখানে তিনজন আছে বলে। কত হলো? 3 + 2 5 + 4 9, 3 হলো। এইবার আমি রির্যাঙ্কিং করছি, যে ফার্স্ট তাকে ফার্স্ট অবশ্যই রাখতে হবে ফার্স্ট, কিন্তু পরের যে 2 2 2 তাদের জন্য আমি 3 3 3 অ্যাসাইন করে দিলাম। তারপরে যে ছিল অরিজিনাল থার্ড তাকে আমি ফিফথ র্যাঙ্ক দেব, তারপরে যে ছিল 4 তাকে আমি সিক্সথ র্যাঙ্ক দেব, তারপরে 7 8 এটসেট্রা। দেখ, এইবার বুঝতে পারলি কিনা বল, ভালো করে দেখে বলবি। স্যার বল। কিন্তু স্যার যারা স্যার সেকেন্ড হয়েছিল তারা তো আরো রেগে গেল, ওরা তো স্যার আবার ওদের তো র্যাঙ্কটা আরো কমে গেল। সেটা কিছু করার নেই, অঙ্কের স্বার্থে এটুকু স্যাক্রিফাইস করতে হবে। বেড়ে গেল। অঙ্কের স্বার্থে স্যাক্রিফাইস করতে হবে। কেন? এই মুফতে থার্ড যে হচ্ছিল সে হয়ে গেল ফিফথ। এ কোনো মতেই আর স্কুলে কোনো প্রাইজ পাবে না। প্রাইজ কিন্তু পাবে এরা সবাই, সবাই থার্ড র্যাঙ্কে আছে। শুধু সেকেন্ড র্যাঙ্কে কোনো প্রাইজ সে বছর স্কুলে হলো না। আপত্তি কি? তাই না? স্যার যে স্যার ফোর্থ হয়েছে সেও তো প্রাইজ পাচ্ছে স্যার। ফোর্থ কোথায় হয়েছে? কোথাও ফোর্থ হয়নি। কে ফোর্থ? না যে কোথায় ফোর্থ প্রাইজ পাচ্ছে? না না, ওই ইন্ডেক্সের কথা বলছি। ইন্ডেক্সের ফোর্থ দিয়ে ফোর্থ হচ্ছে না, ফোর্থ হচ্ছে এইটা দিয়ে। বল। হ্যাঁ স্যার ঠিক আছে বল, এইভাবে র্যাঙ্কিং দেওয়াটা পছন্দ হচ্ছে না হচ্ছে না?
এটা কি পুরোটাই ব্যালেন্সের জন্য, মানে স্যার তাতেও তো স্যার সব এই পুরো প্রবলেম ঠিকঠাক মেন থাকে? প্রবলেমটা থেকে যাচ্ছে, টাই হয়ে যাচ্ছে আচ্ছা, আবার। তাই হতে পারে, কিন্তু আমরা একটা অন্য অ্যাডভান্টেজ পাবো এইভাবে র্যাঙ্কিং র্যাঙ্কিং দেওয়ার ফলে। সেটাতে আমি আসছি। দেখ, আমি একটা অন্য অ্যাডভান্টেজ চাওয়ার জন্য এটা করলাম বেসিক্যালি। কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা একটু আগে আমি ইলাস্ট্রেট করে নিই, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। ধরা যাক ক্লাসে 10 জন আছে, কোনো টাই নেই। আচ্ছা, 5 জন দিয়ে করি, কোনো টাই নেই, র্যাঙ্কিংগুলো এরকম আছে 1 2 3 4 5, ভালো কথা। তাহলে ইউ বার কত হবে? র্যাঙ্কের অ্যাভারেজ n ইন্টু n প্লাস 1/2। কত হচ্ছে? 5 আর 1 6, 15। আমি ভুল করলাম? হ্যাঁ, ঠিক আছে, বললাম 15/5/5 3। সরি, ভুল করেছে। ইউ বার তো নিচে একটা 5 দিয়ে ভাগ হবে, সরি। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা নো টাই কেস, ভালো করে দেখবি তফাৎটা, আগে বুঝে নে। যখন কোনো টাই নেই, ক্লাসে 5 জন আছে, 5 জনের র্যাঙ্ক হচ্ছে 1 2 3 4 5, তখন র্যাঙ্কের অ্যাভারেজ কত? 3। এবার টাই কেস হলো, দুটো 2 আছে, এইবার র্যাঙ্কের অ্যাভারেজ কত? 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস, এটাতে না মিলবে না। আচ্ছা, এটা কাজ কর, ঠিক আছে। 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। প্লাস 5টা কেন 6 হয়ে যাচ্ছে তো তাহলে টোটাল? কোনটা কোনটা? ও সরি, এটা তো হবে না। এটা বাদ। ঠিক আছে, এইটাকে যদি অ্যাভারেজ করি কত হবে? 4 প্লাস 3 7 প্লাস 2 9 প্লাস 2 11 প্লাস 1 12/5। খেয়াল কর, আনটায়ার্ড অবস্থায় যা আমার র্যাঙ্কের অ্যাভারেজ, আর টায়ার্ড অবস্থায় আমার র্যাঙ্কের অ্যাভারেজ কিন্তু ম্যাচ করলো না। ম্যাচ করলো? ভালো করে দেখে বল, এইটা খুব ক্রিটিক্যাল জায়গা একটা। যখন আনটায়ার্ড র্যাঙ্ক ছিল 3 এসছে, যখন টায়ার্ড র্যাঙ্ক হলো কত এলো? 12/5। সো আনটায়ার্ড র্যাঙ্ক আর টায়ার্ড র্যাঙ্কের কি অ্যাভারেজ ম্যাচ করলো? ম্যাচ করলো না। এইবার আমরা আমাদের স্কিমটা চালাবো, আমাদের গেমটা আমরা চালাবো। কি করব? এই যে 2 2 আছে, একটা খেলা খেলবো। দেখা যায় র্যাঙ্কটা কি আছে? 1 2 2 3 4 আছে তো। এবার আমি অরিজিনাল ইন্ডেক্সিং করছি এখানে, 1 2 3 4 5। কমন র্যাঙ্ক কত? দুটো আছে, তাহলে 2 প্লাস 2/2 করলাম, কত হলো? 2 হলো। আমি কি করছি? প্রথম জনের 1, তাকে 1 র্যাঙ্ক অ্যাসাইন করব। সেকেন্ড জনের 2, তাকে কমন র্যাঙ্ক 2 অ্যাসাইন করব। তারপরের জনের 2, তাকে কমন র্যাঙ্ক 2 অ্যাসাইন করব। থার্ড যে তার র্যাঙ্ক হয়ে গেল 4, ফোর্থ যে তার র্যাঙ্ক হলো 5 করলাম। স্যার আগেটা দেখি ইন্ডেক্সের এভারেজটা নিয়েছিলেন। ঠিকই, 2 + 3/2 হবে। 2 + 3/2 হবে, আগেরটা তো তাই নিলেন। 3/2 কোনটা? ওই আপনি মানে যেটা আগের পেজটা এটা এটা রি-র্যাঙ্কিংটা হ্যাঁ স্যার আগের পেজ হ্যাঁ হ্যাঁ, 2 স্যার, + এখানে। 3 + 4 ও সরি, করেছি। হ্যাঁ সরি সরি, ভেরি সরি, ইন্ডেক্সটার অ্যাভারেজ নিয়েছে। ভুল লিখেছি। ঠিক আছে, 2 + 3 মানে 5, কত হলো র্যাঙ্ক? 3 + 2 5 2.5। দুজনের ভাগ্যে র্যাঙ্ক গেল 2.5 করে করে গেল। এইবার র্যাঙ্কের অ্যাভারেজ নিচ্ছি আমি, 1 + 2.5 + 2.5
প্লাস 4 প্লাস 5/5 কত হচ্ছে? 4 প্লাস 5 9, 3. একদম 3। তাহলে আমাদের এই স্কিম চালানোর পরে র্যাঙ্কের অ্যাভারেজ আর আনটায়ার্ড র্যাঙ্কের অ্যাভারেজ কি হয়ে গেল? সেম হয়ে গেল। কিন্তু এইভাবে টাই রাখলে কিন্তু র্যাঙ্কের অ্যাভারেজটা ম্যাচ করছে না। বোঝা গেল কেন এইভাবে আমি র্যাঙ্কটা করলাম? তাহলে দেখ, ভালো করে জিনিসটা বুঝে নে একবার, এটা ভেরি বেসিক আইডিয়া, তারপর আমরা নন বেসিক জায়গায় যাব। আগে বল, এইভাবে টাই ব্রেক করার যুক্তিটা বুঝতে পারছিস কিনা? ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোন। এইভাবে টাই ব্রেক করার একটাই যুক্তি, আনটায়ার্ডের ক্ষেত্রে যা আমার আসতো র্যাঙ্কের অ্যাভারেজ, আমি চাই আফটার দ্য টাই আমার অ্যাভারেজ সেম থাক। সেইভাবেই আমরা কিন্তু টাইটাকে ব্রেক করছি, ঠিক সেই যুক্তি মেনে। কিন্তু যদি আমি টাইটাকে ব্রেক না করতাম, একদম এভাবে রাখতাম বেকার, তাহলে কিন্তু টায়ার্ড র্যাঙ্কের অ্যাভারেজটা কিন্তু মিলতো না উইথ দি আনটায়ার্ড র্যাঙ্ক। ওকে, বাট দ্য পয়েন্ট ইজ দ্য ইউটিলিটি। এক্ষুনি বুঝতে পারবে সেটা। দেখ, এবার আমি একদম জেনারেল জায়গায় চলে যাচ্ছি। লেট কে ইন্ডিভিজুয়ালস হ্যাভ সেম স্কোর আফটার ফার্স্ট আর র্যাঙ্কস। অর্থাৎ কি বলছে? প্রথম আরখানা র্যাঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, তারপরে কে খানা ইন্ডিভিজুয়ালের র্যাঙ্ক কিন্তু সেম হয়ে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার সিস্টেম এদেরকে আমি কত করে র্যাঙ্ক অ্যাসাইন করব? আর এর ঠিক পরে কে আসে? r+1। তারপরে কে আসে? মিউট কর। r+2। তারপরে কে টার্মটাকে r+k। এই সব কটাকে যোগ করে আমি কে দিয়ে ভাগ করব। সো কত হচ্ছে? আর 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 কে টাইমস আর আছে, আর কে, আর কে আছে 1 + 2 + k আছে, মানে কত? k × k+1/2। এটাকে কে দিয়ে ভাগ করছি, কত হচ্ছে? কে কে কেটে গেল, আর পড়ে আছে আর প্লাস k+1/2। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমরা কি র্যাঙ্ক অ্যাসাইন করব? আর প্লাস k+1/2, আর প্লাস k+1/2, এ করতে করতে আর প্লাস k+1/2 করলাম। এইবারে ক্যান ইউ টেল মি এর পরের র্যাঙ্কটা কত হবে এক্স্যাক্টলি? প্রথম 8 জনের র্যাঙ্ক ক্লিন, তারপরে কে জনের র্যাঙ্কে টাই আছে, তো কে জনকে আমি এইভাবে র্যাঙ্কিং অ্যাসাইন করলাম, ঠিক তারপরে র্যাঙ্কটা তাহলে কত হবে? R plus K+1. ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। প্রথম 8 জনের র্যাঙ্ক নিয়ে কোনো চাপ নেই, ক্লিন র্যাঙ্ক। তারপরে র্যাঙ্কে টাই ছিল, কে জনকে এভাবে র্যাঙ্ক দিলাম, তো r+k খানা লোকের র্যাঙ্ক দেওয়া হয়ে গেল। ঠিক তারপরে র্যাঙ্ক কত হবে? r+k+1 হবে। এইভাবে র্যাঙ্কিং চলবে আপ টু n। ঠিক আছে? অবভিয়াসলি ইটস আ ভেরি ক্রিটিক্যাল থিং। স্পিয়ারম্যানের টাই কেস মোটেও কোনো খুব সহজ জিনিস নয়। আচ্ছা, এইবার আমাদের সেই বিখ্যাত বক্তব্য, এম অফ টায়ার্ড র্যাঙ্ক অ্যান্ড আনটায়ার্ড র্যাঙ্ক রিমেন দ্য সেম n+1/2। দেখ, এর আগে আমরা যখন আনটায়ার্ড র্যাঙ্ক বার করেছিলাম তখন র্যাঙ্কের অ্যাভারেজ কত এসেছিল? n+1/2। আর এইভাবে যখন আমি র্যাঙ্কিংটাকে অ্যাসাইন করছি তখন কি হচ্ছে? র্যাঙ্কের অ্যাভারেজটা কিন্তু একদম সেম থাকছে। এই যে আমরা প্রমাণ করে দিচ্ছি, র্যাঙ্কের অ্যাভারেজ বার করো, প্রথম 8 জনের র্যাঙ্ক ক্লিন, তারপরের কে জনের র্যাঙ্ক আমরা এভাবে দিয়েছি, তারপরে বাকিদের র্যাঙ্ক কি আছে? এভাবে আছে। সো পুরোটা ক্যালকুলেট করলে সেম চলে আসছে কত? n+1/2। তার মানে টায়ার্ড র্যাঙ্ক আর আনটায়ার্ড র্যাঙ্কের মিন একদম ইকুয়াল। এইবার আমি আসবো ভেরিয়েন্সের ক্ষেত্রে। দেখ, ঠান্ডা মাথায় জিনিসটাকে বোঝার এবং দেখার চেষ্টা করবি।
দেখ বলছি, এইটা হচ্ছে আমার আনটায়ার্ড র্যাঙ্ক। ওকে, আর আমার টায়ার্ড র্যাঙ্ক কি হবে? ধরে দেখ এখানে দুটো 2.5 চলে এলো, এটা আনটাইট, এটা টাইট। জাস্ট চোখে দেখে কি বলতে পারবি কার ভেরিয়েন্স কম হবে? ভেরিয়েন্স অফ টাইট নাকি ভেরিয়েন্স অফ আনটাইট? টাইডের ভেরিয়েন্সটা কম। টাইডে একই ভ্যালুতে অ্যাকিউমুলেশন আছে, যত ভ্যালুস গুলো একই হয়ে যাবে তত কি হবে? ভেরিয়েবিলিটি কমবে। আনটাইডে কোনো সেম ভ্যালু নেই, সো কি হবে? অবভিয়াসলি বেশি হবে ভেরিয়েবিলিটি। বাট প্রশ্নটা কতটা বেশি কতটা কম সেইটা আমরা দেখবো এবার। দেখ, তো এইটা ছিল হচ্ছে আমার আনটাইড কেস 1 to up to r plus 1 r plus 2 r plus k, বাকিটা একই r plus k plus 1 করে করে n। এটাকে আমি ইউ নাম দিলাম। ওকে, ই হচ্ছে আনটাইড। টায়ার্ড র্যাঙ্কটা কি হবে? 1 to up to r সেম আছে, তারপর তাই আছে মাঝখানে। টায়ার্ড জোনের র্যাঙ্ক গুলো কত কত? r plus k plus 1 by 2, r plus k plus 1 by 2, r plus k plus 1 by 2, বাকি যা আছে সেম। আমরা কি পেয়েছি? যা আমার ইউ বার তাই আমার ইউ বার প্রাইম, এটা হচ্ছে টায়ার্ড র্যাঙ্কের ক্ষেত্রে। এবার আমার প্রশ্ন, অলরেডি আমি বলেছি ভেরিয়েন্স অফ টায়ার্ড র্যাঙ্ক সেটা বড় দ্যান ভেরিয়েন্স অফ আনটায়ার্ড র্যাঙ্ক। ভেরিয়েন্স অফ, স্যার উল্টো লিখেছিলেন, ভেরি সরি, উল্টো লেখা আছে। ভেরিয়েন্স অফ আনটায়ার্ড র্যাঙ্কটা ডেফিনেটলি ভেরিয়েন্স অফ টায়ার্ড র্যাঙ্কের থেকে বড়। কেন? তার একটু আগে কারণ বলছিলাম, কারণ ভেরিয়েন্স অফ আনটায়ার্ড মানে আনটায়ার্ড র্যাঙ্কগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, 1 2 3 4 আপ টু n, কোনো কমন কিছু নেই। কিন্তু টায়ার্ড র্যাঙ্কের মধ্যে কমন ভ্যালু আছে, কমন ভ্যালু আছে। যত কমন ভ্যালু তত ক্লোজলি কনসেন্ট্রেটেড তার ভেরিয়েন্স কম হবে, এটাই ডিসপারশনের কনসেপ্ট। ওকে, এইবারে এইবারে কতটা কম সেইটা হচ্ছে আমাদের কাছে বক্তব্য। দেখ, দুজনেরই মিন সেম, এবার ভেরিয়েন্স অফ ইউ মানে কি? 1 by n summation u by square minus u bar square, আর ভেরিয়েন্স অফ ইউ প্রাইম মানে কি? মানে যেটা টাইডের জন্য 1 by n summation u y prime square minus u bar prime square। এবার কতটা কম ভেরিয়েন্স? ভেরিয়েন্স অফ ইউ মাইনাস ভেরিয়েন্স অফ ইউ প্রাইম করছে, এইগুলো আগেই কেটে যাবে মাইনাস করলে, সেম এইটা পড়ে আছে। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোর স্কোয়ার করে সাবট্রাক্ট করছি। না, লুক অ্যাট দ্য সিনারিও, এই প্রথম আরখানা ভ্যালু স্কোয়ার করে যা পাবো এখানেও তাই পাবো, সাবট্রাক্ট করলে কি হবে? 0 হবে। এই যে
স্কোয়ার করে একে অপরের থেকে সেপারেট করছে, তাহলে প্রথম টার্মটা কত? u1 স্কোয়ার মাইনাস u1 প্রাইম স্কোয়ার, এই যে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কেটে গেল, ফার্স্ট টার্মটা বাদ, সেকেন্ড টার্মটা বাদ, আরের টার্মটা বাদ, আর প্লাস কে প্লাস ওয়ান সেইটাও সেম, স্কোয়ার করে বাদ যাবে, এন এর টার্ম সেটাও সেম। তাহলে একমাত্র কোন টার্মগুলোর জন্য প্রবলেম পেকে আছে? এই টার্মগুলোর জন্য। তাহলে এদের স্কোয়ার সাম কত? 1/n স্কোয়ার সাম কত হবে? r প্লাস 1 হোল স্কোয়ার প্লাস r প্লাস 2 হোল স্কোয়ার, এই করতে করতে r প্লাস k হোল স্কোয়ার মাইনাস uy প্রাইম স্কোয়ার, এখানে ট্রাবল সাম টার্মগুলোকে এরা, এদের টোটাল স্কোয়ার কত? সব কটাই সেম আছে এখানে ভ্যালু, টোটাল আছে কে কানা ভ্যালু ইন্টু আর প্লাস কে প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এবারে এইটা মানে কি? এটা যদি আমি সামের টার্মে লিখি, এই পুরো ব্যাপারটা দিস ইজ সামেশন আর প্লাস আই হোল স্কোয়ার, আই রানিং ফ্রম 1 to up to k, এই পুরোটা। সেখান থেকে আমি সেপারেট করবো কাকে? এইটাকে সেপারেট করবো। এইবার আমার নোটসটা দেখ, ইটস লিটারালি ইটস এ ট্রিকি প্রবলেম। এই যে কতটা ভেরিয়েন্স কমছে, ফার্স্ট পার্টে আছে এইটা মাইনাস, তারপরের পার্টে আছে এইটা, পুরোটাকে নিয়ে সিম্পলিফাই করে আমার কত এসছে? এইটা। তাহলে কতটা ভেরিয়েন্সের ডেক্রিমেন্ট ঘটছে? k ইন্টু কে স্কোয়ার মাইনাস 1/12, এন্ড কেটা কি? কেটা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য টাই, প্রথমেই বলা আছে k individuals have same score after first or rank, ওকে? তাহলে একটা লেন্থ অফ টাই কে থাকলে আমার ভেরিয়েন্স কমছে কত? এতটা। এবার বক্তব্য খুব পরিষ্কার, একটা লেন্থ অফ টাই এর জন্য ভেরিয়েন্স কমছে এতটা, আমার তো মাল্টিপল জায়গাতে টাই অকার করতে পারে। এরকম একদম এরকম সিনারিও ভাবা যায়, 1 2 2 3, ঠিক আছে, 4 5 6 7 7 7 8 9 ফর এক্সাম্পল একটা দিলাম। এখানে একটা টাই অকার করছে অফ লেন্থ কত? k1 ইকুয়াল টু 2, এখানে একটা টাই অকার করছে উইথ লেন্থ কত? k2 ইকুয়াল টু 3। সব কটা টাইয়ের জন্যই আমার ভেরিয়েন্স কমবে, অবশ্যই কমবে। তাহলে টোটাল কতটা কমবে ভেরিয়েন্স? আমি এখানে একটা টাইয়ের জন্য ভেরিয়েন্স কমেছে এতটা, তাহলে এখানে ধরে নিচ্ছি আমি ফার্স্ট যা আছে তার র্যাঙ্কিং এর টোটাল এস খানা টাই অকার করেছে। প্রথম টাইয়ের লেন্থ কত? k1, সেকেন্ড টাইয়ের লেন্থ কত? k2, এস এর যে টাই তার লেন্থ কত? ks। এবারে টোটাল কতটা র্যাঙ্ক কমে ফর ওয়ান সিঙ্গেল টাই? k ইন্টু কে স্কোয়ার মাইনাস 1/12। তাহলে যদি টোটাল এস খানা টাই থাকে অফ লেন্থ অফ দিস, তাহলে টোটাল কত র্যাঙ্ক কমবে? এইটা সামেশন করে দিলাম। র্যাঙ্কটা কমছে কার থেকে? আনটায়ার্ড থাকা অবস্থায় যা হতে পারতো ভেরিয়েন্স তার থেকে। তাহলে এইটা হচ্ছে আনটায়ার্ডের ভেরিয়েন্স, এই যে একটু আগে আমার করা আনটায়ার্ড র্যাঙ্কের ভেরিয়েন্স কত? এইটা, ঠিক আছে। এইবার অলরেডি বলেছি আমি, যদি একটা লেন্থ অফ টাই অফ কে থাকে তাহলে কত ভেরিয়েন্স কমে, কতটা ভেরিয়েন্স কমে? এটা হচ্ছে ভেরিয়েন্স কমে। এটা টোটাল ভেরিয়েন্স কত কমবে ফর এস টাইজ? এইটা। তাহলে ফাইনালি টাইড র্যাঙ্কের ভেরিয়েন্স কত হবে? আনটায়ার্ড র্যাঙ্কের অরিজিনাল ভেরিয়েন্স হচ্ছে এইটা, তার থেকে কতটা ভেরিয়েন্স কমছে সাবট্রাক্ট করে দিলাম,
যা পেলাম তাই, নাম দিলাম হচ্ছে এরকম। এবার সেকেন্ড জাজের যে র্যাঙ্কিং দেওয়া, সেখানে টোটাল টি খানার টাই অফার করেছে। ওকে, কত লেন্থের? K1 প্রাইম, K2 প্রাইম, KT প্রাইম। তাহলে টোটাল কতটা ভেরিয়েন্স কমেছে? এইটা। ফাইনালি এটা ভি হবে, ঠিক আছে? এটা ভেরিয়েন্স অফ ভি প্রাইম হবে। সেকেন্ড জাজ তো, সেকেন্ড জাজের র্যাঙ্কিং গুলো ভি দিয়ে দেওয়া আছে, এটা ভেরিয়েন্স অফ ভি প্রাইম করে দেবে, মেক ইট ভি প্রাইম। ওকে, আচ্ছা, তাহলে কত হবে সেকেন্ড জাজের ভেরিয়েন্সটা? অরিজিনাল আনটাইড ভেরিয়েন্সের থেকে এতটা টোটাল ভেরিয়েন্স ডিক্রিজ হবে। যা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার সেকেন্ড জাজের দেওয়া র্যাঙ্কিং এর ভেরিয়েন্সের এক্সপ্রেশন। ওকে, দিস ইজ ভেরিয়েন্স অফ ভি প্রাইম। হলো? এইবার আবার আগের মতো অ্যাপ্রোচ করছি, আমি ডিআই বার করছি, উইচ ইজ ইউআই প্রাইম মাইনাস ভিআই প্রাইম। ইউআই প্রাইমটা কি? প্রথম জাজের দেওয়া ith পার্সনকে র্যাঙ্ক, হোয়াট ইজ ভিআই প্রাইম, সেকেন্ড জাজের দেওয়া ith পার্সনকে র্যাঙ্ক। আবার ডি বার করলাম, 0 হয়ে গেল। ইউ বার প্রাইম, ভি বার প্রাইম তো সেম, n+1/2, তাই 0 হয়ে গেল। তাহলে ভেরিয়েন্স অফ ডি কত? 1/n সামেশন ডিআই স্কোয়ার। আবার আগের মতো করছি আমি, ভেরিয়েন্স অফ ডি মানে কি? ভেরিয়েন্স অফ ইউ প্রাইম মাইনাস ভি প্রাইম, ভেঙে দিলাম পুরোটা, সেখান থেকে কোভেরিয়েন্স ইউ প্রাইম ভি প্রাইম আমি বার করলাম। ঠিক আছে, সেসব করার পরে কোভেরিয়েন্সের একটা ফর্ম এলো, সব কটা ভেরিয়েন্সকে বসিয়ে দিলাম। ফাইনালি স্পিয়ারম্যানের ফর্মুলা কি হবে? ওপরে কোভেরিয়েন্স ইউ প্রাইম ভি প্রাইম, নিচে কি স্কোয়ার রুট ভেরিয়েন্স ইউ প্রাইম ইন্টু স্কোয়ার রুট ভেরিয়েন্স ভি প্রাইম। ভেরিয়েন্স অফ ইউ প্রাইম হচ্ছে এইটা, এই যে একটু আগে পেয়েছি। ভেরিয়েন্স অফ ভি প্রাইম হচ্ছে এইটা, একটু আগেই পেয়েছি। আর কোভেরিয়েন্স অফ ইউ প্রাইম ভি প্রাইম হচ্ছে এইটা, একটু আগেই পেয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমার পুরোপুরি স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন চলে এলো ফর দ্য টাইট কেস। ঠিক আছে, আমি একদম নাট ছেলে গল্পটাকে একবার বলছি, কি করলাম শুরু থেকে শেষ অব্দি বুঝে না। আমাকে টাইট র্যাঙ্ক দিয়েছে এরকম জাজগুলো। টাইটা এমন করেই নেওয়া যাতে আনটায়ার্ডের সঙ্গে আমার মিনটা ম্যাচ করে। ঠিক আছে, সেটা আমি একটু আগে ইলাস্ট্রেট করেছি। এবার আমি ভেরিয়েন্স দেখব। ভেরিয়েন্সটা কম হবে দ্যান দি আনটায়ার্ড র্যাঙ্ক। কতটা কম হবে? একবার একটা টাই অফ লেন্থ কে এর জন্য কমেছিল কত? k ইন্টু কে স্কোয়ার মাইনাস 1/12। তো এরকম মাল্টিপল কেস থাকতে পারে, তাহলে টোটাল কতটা কমবে? ki ইন্টু ki স্কোয়ার মাইনাস 1/12। তাহলে এখানে এস খানা আমার তাই ছিল, কমে গেল। এবার আনটায়ার্ড র্যাঙ্ক কত? আনটায়ার্ড র্যাঙ্কের ভেরিয়েন্স কত? n square minus 1/12 minus this whole quantity. Similarly, variance of v prime কত? Variance of the untied rank minus কতটা কমছে? ধরা যাক সেকেন্ড জাজের দেওয়া র্যাঙ্কে টোটাল টি খানা টাই আছে অফ লেন্থ k1, k2, kt। একটা টাইয়ের জন্য কত কমে ভেরিয়েন্স? k ইন্টু কে স্কোয়ার মাইনাস 1/12। তাহলে এখানে কত হবে? ki square into ki square minus 1/12। আইরনি ফর্ম অটো করতে, তাহলে টাইড র্যাঙ্কের ভেরিয়েন্স গুলো পেয়ে গেলাম। এবার আমি টাইড র্যাঙ্কের কোভেরিয়েন্স বার করছি, সেখান থেকে পুরোপুরি ফর্মুলাটাকে আমি দিয়ে দিলাম। দিস ভেরি ট্রিকি, ভেরি ভেরি ট্রিকি। ঠিক আছে, ভিডিওটা দেখবি, আটকালে জিজ্ঞেস করবি, ঠান্ডা মাথায় বাড়িতে বসে আরেকবার বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, পরের দিন আমরা চলে আসবো দুটো টপিকে, মানে কালকে। একটা হচ্ছে কেন্ডালস র্যাঙ্ক ওয়ান সেকেন্ড ট্রিকি থিং, আর লাস্ট আইটেম হচ্ছে আমার একদম ইন্ট্রা ক্লাস কোরিলেশন কোএফিশিয়েন্ট।
এটা করলেই আমার বাইভেরিয়েট শেষ। WBSU এর সিলেবাস কিন্তু শেষ হয়ে গেল। ওকে।